অনেকের প্রশ্ন থাকে এসওপি কি, স্টেটমেন্ট অফ পারপাস বলতে আমরা কি বুঝি, লেটার অফ রেকমেন্ডেশনস এ কি থাকা উচিত, লেটার অফ রেকমেন্ডেশনস কি আমার খুব সিনিয়র কোনো প্রফেসরের কাছ থেকে নিলে ভালো হবে, অথবা লেটার অফ রেকমেন্ডেশনস আমার যদি প্রফেশনাল কারোর কাছ থেকে নিতে হয় সে কি এমন কেউ হতে হবে যে আসলে অনেক প্রভাবশালী বা অনেক ইনফ্লুয়েন্সিয়াল পরিচিত একজন মানুষ, নাকি সে হওয়া উচিত আমার সরাসরি সুপারভাইজার। আরো কথা বলবো, হায়ার স্টাডিজে যারা আসতে চান এদের একটা বড় অংশের মনে অনেক সময় কনফিউশন থাকে যে আমার একটা লম্বা সময় স্টাডি গ্যাপ আছে। এই স্টাডি গ্যাপ নিয়ে কথা বলবো যে স্টাডি গ্যাপ বলতে আমরা কি বুঝি এবং কিভাবে স্টাডি গ্যাপ আপনাকে আপনার অ্যাডমিশন কিংবা ফান্ডিং ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। স্টেটমেন্ট অফ পারপাস এর মাধ্যমে ইউনিভার্সিটি আপনার কাছ থেকে জানতে চায় আপনি কেন এই প্রোগ্রামটিতে আসতে চান এবং এই ইউনিভার্সিটিতে আসতে চান। এর সবচেয়ে ভালো উত্তর হচ্ছে আপনার প্রফেশনাল যে গোল সেটাকে আপনার এই প্রোগ্রামের সাথে অ্যাটাচ করতে পারা বা লিঙ্ক করতে পারা। তার পাশাপাশি আপনি যেটা চেষ্টা করবেন করতে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডকে এর সাথে লিঙ্ক করে দেওয়া। ব্যাকগ্রাউন্ডটা হতে পারে আপনি কিভাবে ব্যক্তিগত জীবনে বড় হয়েছেন, আপনার একাডেমিক পারফরম্যান্স বা একাডেমিক ইন্টারেস্ট কোন দিকে ছিল, আপনার নন একাডেমিক কি ইনভলভমেন্ট ছিল। আপনি যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স সেই অভিজ্ঞতাটাকে আপনি কিভাবে আপনার এই ডিগ্রি প্রোগ্রামের সাথে কানেক্ট করছেন সেটাই হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসের মূল কথা। আপনার উদ্দেশ্য থাকা উচিত স্টেটমেন্ট অফ পারপাসে যাতে একটা খুবই গোছানো ওয়েল সিনক্রোনাইজড একটা স্টোরি আপনার অ্যাডমিশন প্যানেলকে বলা, যার মাধ্যমে তারা আপনার সম্বন্ধে জানতে পারবে এবং বুঝতে পারবে কেন আপনি প্রোগ্রামটাতে ইন্টারেস্টেড। এবার যদি আসি লেটার অফ রেকমেন্ডেশনস, এলওআর, এটা আসলে কি? লেটার অফ রেকমেন্ডেশন খুব সিম্পলি তারা আপনি নিজেকে নিয়ে যেই অ্যাসেসমেন্টটা দিয়েছেন স্টেটমেন্ট অফ পারপাস এসওপির থ্রুতে, তারা চেষ্টা করে লেটার অফ রেকমেন্ডেশনস এর মাধ্যমে ভিন্ন ভিন্ন লোকের পার্সপেক্টিভ থেকে সেটাকে যাচাই করা। যেমন স্টেটমেন্ট অফ পারপাসে যদি আপনি বলে থাকেন যে আপনি একজন এন্টারপ্রেনিউরিয়াল ধরনের মানুষ, তখন তারা দেখতে চাইবে লেটার অফ রেকমেন্ডেশনসে সেই আপনাকে নিয়ে অন্যরা যখন কথা বলছে তারা কি একই টোনে কথা বলছে কিনা। আপনি যদি বলে থাকেন যে আমি খুবই পড়াশোনার ব্যাপারে প্যাশনেট, আমার কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট এরিয়াতে আমার খুব প্যাশন আছে, তারা দেখতে চাইবে আপনার ওই যেই সাবজেক্ট ওর প্যাশন আছে ওই সাবজেক্টের কোনো প্রফেসর আপনাকে নিয়ে কিছু বলেছে কিনা বা কি বলেছে। আপনার মূল গোল থাকা উচিত এসওপি এবং এলওআর এর মাধ্যমে একটা সিনক্রোনাইজড একটা সিঙ্গেল স্টোরি আপনার অ্যাডমিশন বোর্ডকে সাবমিট করা, যার থ্রুতে তারা একটা আপনার সম্বন্ধে হোলিস্টিক আইডিয়া পায় এবং সেই আইডিয়াটা যাতে একটার সাথে আরেকটা কনফ্লিক্ট না করে। লেটার অফ রেকমেন্ডেশনস এর ক্ষেত্রে খুব কমন কিছু প্রশ্ন থাকে। একটা হচ্ছে কার কাছ থেকে নিব, এবং ২ নাম্বার থাকে একাডেমিক এলওআর এর ক্ষেত্রে প্রফেসর কত সিনিয়র, তার উপর কি লেটার অফ রেকমেন্ডেশনস এর ওয়েট কোনোভাবে ভ্যারি করে কিনা, ইউনিভার্সিটি ডিফারেন্ট ভাবে সেটাকে বেশি মূল্যায়ন করে কিনা যদি আমি সিনিয়র প্রফেসরের কাছ থেকে এলওআর নিয়ে থাকি। সো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আপনার কার কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশনস নিতে হবে সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে আপনাকে ক্লিয়ারলি বলে দেওয়ার কথা। সাধারণত এমবিএ বা বিজনেস প্রোগ্রামের প্রোগ্রামগুলোতে আপনার কাছ থেকে অ্যাটলিস্ট একটা বা ২ টা প্রফেশনাল এলওআর চাওয়া হবে এবং একাডেমিক অ্যাটলিস্ট একটা একাডেমিক এলওআর চাওয়া হয়। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আপনি একাডেমিক এলওআর এর ক্ষেত্রে প্রফেসর সিনিয়রিটি ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট? তো মূল কথা যেটা আপনার সেটা হচ্ছে যদি আপনি খুব এমন কোনো প্রফেসরের আন্ডারে কাজ করে থাকেন যিনি গ্লোবালি খুব রিনাউন্ড অথবা তার নিজের রিসার্চ এরিয়াতে সে খুবই রিনাউন্ড, এরকম প্রফেসর হলে যদি আপনাকে সে পার্সোনালি প্রফেশনালি চিনে থাকে তাহলে তার কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশনস পেয়ে থাকেন, সেটা আপনার জন্য অবশ্যই পজিটিভ পয়েন্টস ক্যারি করবে। কিন্তু যদি এমন হয়ে থাকে বাংলাদেশের কনটেক্সটে, যেটা খুবই স্বাভাবিক যে আপনি আসলে খুব গ্লোবালি রিনাউন্ড প্রফেসরের আন্ডারে হয়তো বা কাজ করার সুযোগ খুব একটা পাবেন না, ইন দ্যাট কেস আমি বলবো আপনার এমন একজন প্রফেসরের কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশনস নেওয়া উচিত যিনি আপনাকে প্রফেশনালি খুব ভালোভাবে চেনেন এবং যিনি আপনার ব্যাপারে বেশ উচ্চ ধারণা পোষণ করেন এবং আপনি যেই কোয়ালিটিস গুলো হাইলাইট করতে যাচ্ছেন ওই কোয়ালিটিস গুলো সম্বন্ধে আপনার কতটুকু দক্ষতা আছে যেটা সম্বন্ধে উনি অবগত আছেন। দ্বিতীয় টপিক স্টাডি গ্যাপ। স্টাডি গ্যাপ নিয়ে খুব কমন প্রশ্ন হচ্ছে যেমন আমি পাশ করেছি ৮ থেকে ১০ বছর আগে। আম এতদিন পরে আবার এপ্লাই করছি অ্যাডমিশনের জন্য কোনো একটা একাডেমিক প্রোগ্রামের জন্য। সো এটা কোনো সমস্যা কিনা? সো প্রথমত আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি স্টাডি গ্যাপ বলতে আসলে আমরা কি মিন করছি। স্টাডি গ্যাপ বলতে আমি যাদের কথা বলছি তাদের ধারণা তারা পাশ করেছে ৮ বছর আগে, এরপর তারা চাকরি করেছে ইন দ্য মিন টাইম। এখন তারা আবার একটা মাস্টার্সে যেতে যাচ্ছে বা এমবিএ প্রোগ্রামে যেতে যাচ্ছে। তাদের কাছে মনে হয় তার এই ৮ বছরটা একটা স্টাডি গ্যাপ। আমাদের যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে স্টাডি গ্যাপ বলতে আপনি কিন্তু ৮ বছর কাজ করেছেন, বসে থাকেননি। সো এটা আসলে কোনো গ্যাপ হিসেবে কনসিডার করা হয় না কোনো প্রফেশনাল প্রোগ্রামের ক্ষেত্রে। যেমন ধরেন এমবিএ এর ক্ষেত্রে। এমবিএ এর ক্ষেত্রে আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স উল্টো পয়েন্টস এড করে। ইভেন আপনি যদি কোনো বিজনেস প্রোগ্রামে এপ্লাই করে থাকেন,
বা যে কোনো মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লাই করে থাকেন, তাদের ক্ষেত্রে আপনি যদি যে প্রোগ্রাম অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রাম রিলেটেড ফিল্ডে আপনি যদি কাজ করে থাকেন, ওই কাজটাকে তারা স্টাডি গ্যাপ হিসেবে আসলে কনসিডার করে না। কিন্তু যদি আপনার সত্যি গ্যাপ থাকে বলতে যে আপনি পাস করেছেন ৫ বছর আগে, মাঝখানে বিশাল একটা সময় আপনি আসলে কোনো ধরনের চাকরি করেননি বা বিজনেসও করেননি। আপনি হয়তোবা স্টে হোম মম হিসেবে ছিলেন ৫ বছর। এখন আপনি আবার একটা মাস্টার্স এপ্লাই করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত আমার মনে হয়, আপনার যে এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে আপনার যে একটা প্যাশন আছে পড়ার জন্য সেটা এক্সপ্লেইন করা। এবং আপনি যে মাঝখানে গ্যাপটা নিয়েছেন সেই গ্যাপটা সত্যি কি কারণে নিয়েছিলেন সেটাও এক্সপ্লেইন করা। এবং সত্যি কথা বলতে এই জায়গাটায় এসে যদি কারো এমন প্রোফাইল হয়েই থাকে, আমার মনে হয় কিছুটা আপনার স্টেটমেন্ট অফ পারপাস এটার রিফ্লেকশন থাকা উচিত। সেখানে আপনার বলা উচিত আপনি কিভাবে এই জীবনে ৫ টা বছর আপনি গ্যাপ কেন নিয়েছেন? ডিসিশনটা কিসের উপর বেস করে ছিল? এবং সেই ৫ বছরে আপনি কিভাবে আপনার পড়াশোনার সাথে অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি বা আ পার্ট টাইম বেসিস বা কোনোভাবে আপনি কিভাবে যুক্ত থেকেছেন? আপনার ইন্টারেস্ট আপনি কিভাবে ধরে রেখেছেন ৫ বছর এবং এরপরও কেন আপনি এখন ফেরত আসতে চাচ্ছেন? এই পুরো স্টোরিটা যদি আপনি আ বলতে পারেন আপনার স্টেটমেন্ট অফ পারপাস এ, আমার ধারণা সেটা আপনাকে অনেকটুকু হেল্প স্টাডি গ্যাপের আরেকটা এক্সাম্পল হতে পারে যে আপনি হয়তো পাস করেছেন ফাইন্যান্স থেকে। কিন্তু আপনি এখন লাস্ট ১০ বছর ধরে চাকরি করছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো এখন আপনি ভাবছেন যে আপনার একটু এপ্লাই করা দরকার, বিদেশে পড়তে যাবেন। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি ফাইন্যান্সের চাইতে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে এক্সপেরিয়েন্স সেটাকে দেখিয়ে সেই রিলেটেড কোনো সাবজেক্ট এপ্লাই করেন, আপনার জন্য অ্যাডমিশন কমিটির কাছে আপনাকে অ্যাডমিশন দেওয়া, ফান্ডিং দেওয়ার ডিসিশনটা অনেক সহজ হবে। কারণ হচ্ছে মূলত তারা দেখতে চায় আপনার প্যাশন কতটুকু, আপনি কতটুকু ইন্টারেস্টেড আপনার এই প্রোগ্রামটার ব্যাপারে। আপনি যদি ১০ টা বছর প্রফেশনালি খরচ করেছেন একটা প্রফেশনের পেছনে, ধরে নেয়া যায় সেটাতে আপনার যথেষ্ট পরিমাণে প্যাশন আছে বলেই আপনি সেটাতে ১০ বছর স্টিক করতে পেরেছিলেন। সো এই ক্ষেত্রে আমি বলব কারো যদি এমন সিচুয়েশনে আপনি নিজেকে you find yourself in a situation like that, আমার মনে হয় আপনি প্রফেশনাল যে এক্সপেরিয়েন্স সেটাকে প্রেফারেন্স দিতে পারেন বা ইম্পোর্টেন্স দিতে পারেন, প্রায়োরিটি দিতে পারেন ওভার আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার নাম আরাফাত। আমি ইউএসএ আছি ২০১৬ সাল থেকে। আমি এখানে এসেছিলাম একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে। গ্র্যাজুয়েশনের পর থেকে আমি এখানে জব করছি ডাটা সায়েন্স, ডাটা অ্যানালিটিক্স এই এরিয়াতে। আমি এখনো যখন দেশে যাই, আমার অনেক ফ্রেন্ডস, অনেক জুনিয়র, অনেক সিনিয়র জানতে চায় তারা কিভাবে ইউএসএ তে আসতে পারে, পড়াশোনা করতে পারে বা গ্র্যাজুয়েশনের পরে তারা কিভাবে সেটেলড হতে পারে। সো আমি যেই সাজেশনস গুলো দেই, যে এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি, এই ভিডিওগুলোর থ্রুতে আমি বেসিক্যালি সেই এক্সপেরিয়েন্স গুলো ওয়াইডার অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। হোপফুলি আপনাদেরও যদি সেই প্রশ্নগুলো থেকে থাকে তার কিছুটা আমি অ্যাড্রেস করতে পারছি। আপনার যদি কোনো সাজেশনস থাকে, কোনো কোয়েশ্চেনস থাকে বা নতুন কোনো টপিক মাথায় আসে যেটা নিয়ে আমার কথা শুনতে চান, প্লিজ কমেন্টস এ জানাবেন। আর থ্যাংকস অ্যাগেইন। Hopefully I'll see you in the next video.